নমস্কার। বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের লাইভ শো কবিতা বেলা। কবিতা বেলা এই লাইভ শো আপনারা দেখছেন আজকে 20তম পর্ব। এই 20তম পর্বের বিশেষ আয়োজন। আজকে আমাদের সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, বরেণ্য অভিনেতা এবং চলচ্চিত্র শিল্পী অভিনেতা দেবশঙ্কর হালদার। আমাদের সাথে আছেন দেবশঙ্কর হালদার। আজকের আগে যে 19টি পর্ব আমাদের হয়েছে, সেই 19টি পর্বে আমাদের সাথে অনেক গুণী মানুষ সংযুক্ত হয়েছিলেন। নির্মলেন্দু গুণ থেকে সতীনাথ মুখোপাধ্যায়, হাসান আরিফ থেকে বেলায়েত হোসেন, কাজল সুর, বিজয়লক্ষ্মী বর্মন, মেধা বন্দ্যোপাধ্যায়, শোভন সুন্দর বসু, অনেক গুণী মানুষ, দেবেশ ঠাকুর, অনেক গুণী মানুষ আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। প্রায় 50-এর বেশি গুণী কৃতি মানুষকে নিয়ে আমরা এই অনুষ্ঠান চালাতে পেরেছি। আজকে 20তম পর্ব। আগামী দিনগুলোতেও আপনাদেরকে পাশে পাবো এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি ভালোবাসা, সম্মান এবং প্রণতি জানিয়ে শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান কবিতা বেলা, বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের আয়োজনে লাইভ শো কবিতা বেলা। আমাদের সাথে অতিথি রয়েছেন দেবশঙ্কর হালদার। দাদা, প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন দিয়ে শুরু করব। সেটা হচ্ছে, উম, এই মুহূর্তে শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে, ভারত, এমনকি ভারতবর্ষের বাইরেও বহির্বিশ্বে বাংলা থিয়েটারে, গ্রুপ থিয়েটার বা তারও বেশি করে অভিনয়ের ক্ষেত্রে আপনার একটা বহুল জনপ্রিয়তা আছে। ভীষণ ভাবে মানুষ আপনাকে চায়, ভালোবাসে, আপনাকে সম্মান করে। এই যে অর্জন, এই অর্জনটা করতে গিয়ে আপনাকে ফেলে আসা 40 বছরের কাছাকাছি সময় আপনি যে পরিশ্রমটা দিয়েছেন, সেই পরিশ্রমের মধ্যে থেকে প্রশ্নটা এরকমই, একদম স্পেসিফিক প্রশ্নটা এরকম, যে আপনার ছেলেবেলা থেকে থিয়েটারের সাথে আপনি সংযুক্ত হলেন কিভাবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর আমি একাধিকবার দিয়েছি। এরকম হতে পারে যেন আমার প্রতি মনোযোগী কোনো শ্রোতা বা দর্শক এই প্রশ্নটি আবার শুনছেন বলে তিনি হয় আমাকে পরীক্ষা করতে পারেন, অথবা তিনি আমাকে বাজিয়ে দেখতে পারেন যে ঠিক ঠিক আগের বার যা বলেছিলাম এবারও তাই বলছি কিনা। এই প্রশ্নের উত্তর আমি একাধিকবার দিয়েছি, তবু আবারও দিচ্ছি। সেটা হচ্ছে যে আমার থিয়েটারে আসাটা বেশ খানিকটা আকস্মিক, এবং কাকতালীয় চাপে, আকস্মিকের ধাক্কায়। আমাদের বেশিরভাগ লোকেরই জীবন, আমি বিশ্বাস করি যে এরকম কাকতালীয় চাপে এবং আকস্মিকের ধাক্কায় গড়িয়ে গড়িয়ে চলে, তারপর এক জায়গায় স্থিত হয়। তো আমারও তাই, আমার তার কিছু ব্যতিক্রম নয়। মানে অন্তত থিয়েটারে এসে পড়াটা, তারপরে একটা সচেতন সিদ্ধান্ত, এবং তারপরে নিজেকে নির্মাণ বিনির্মাণ বা যাই বলি না কেন, ভাঙচুর অথবা একই স্থিতাবস্থায় রেখে দেওয়া, যাই বলা হোক, সেটা তার পর্যায়ে বা প্রক্রিয়া এখনো চলছে। কিন্তু মানে আমার এসে পড়াটা থিয়েটারে এক হচ্ছে যে আমি যদি পিছন ফিরে তাকাই তাহলে দেখবো যে আমার বাড়িতে, মানে আমার বাবা কিন্তু অভিনেতা ছিলেন। যারা জানেন তারা জানেন যে আমার বাবা যাত্রার একজন বেশ নামকরা অভিনেতা ছিলেন। আমরা যে চার ভাই এক বোন, আমরা যে বড় হয়েছি, এবং আমাদের পড়াশুনো, আমাদের প্রতিদিনকার বেঁচে থাকা, সে কিন্তু অভিনয়ের থেকে উপার্জিত অর্থেই আমরা সেটা করতে পেরেছি। এবং আমার বাবা অভিনেতা, পেশাদার অভিনেতা হিসেবেই জীবিকা অর্জন করেছেন। তো ফলত অনেকেই আমাকে ছোটবেলায় প্রশ্ন করেছেন যে আপনিও কি, মানে ছোটবেলায় জিজ্ঞেস করেছি যে তুমিও কি তোমার বাবার লাইনে যাবে। এই যে যে যেটা করে তা সেটা কিন্তু একটা লাইন বলা হয়, স্বভাবতই তাকে একটা লাইনে ফেলে দিলে সুবিধা হয়। ফলত তখন ওই লাইন শব্দটা শুনে বুঝতে পারতাম না কি বলা হচ্ছে, কিন্তু একটা আন্দাজ পেতাম যে আমি কি আমি যাত্রায় যাব, অভিনয় করব। আমার বড় ভাইকেও প্রশ্ন করা হতো, মেজো ভাইকেও হতো, আমি সেজো আমাকেও করা হতো, নিশ্চয়ই আমার ছোট ভাইকেও করা হতো। আমাদের একটি বোন, সে সবচেয়ে ছোট। আমি জানি না অতর্কিতে তাকেও কেউ এই প্রশ্ন করেছে কিনা, হতেও পারে তাকেও করেছে। কিন্তু আমি, আমার কাছে এই প্রশ্নটা যতবারই এসেছে ততবারই আমি বলেছি যে না, আমি অভিনয় করব না। তার কারণ হচ্ছে সম্ভবত যেহেতু বাবা করতেন, আর এই প্রশ্নটা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের দিকে ধেয়ে আসতো। ফলত আমাদের কি, আমার কিরকম ব্যক্তিগতভাবে এটার প্রতি একটা মানে সরে থাকার ইচ্ছে, এটাকে এড়িয়ে থাকার ইচ্ছে ছিল। তার মানে এই নয় যে আমি এই থিয়েটার, যাত্রা, সিনেমার রসাস্বাদনে কিছু খামতি দেখাতাম। আমি তো মানে মাঠে গিয়ে, যাকে বলে বিপুল আয়োজনে একাধিক যাত্রা দেখেছি, এবং সেটা আমার জীবনের অন্যতম সব অভিজ্ঞতাও বটে।
আমার বাবার অভিনয়, মূলত বাবা যেগুলিতে অভিনয় করতেন। এছাড়া আরো যাত্রা দেখেছি। এরাও হতে পারে যে সেই বাবার থেকে একটি বীজ, অভিনয়ের একটি বীজ হয়তো আমার ভেতরে কোথাও প্রথিত ছিল, সুপ্ত ছিল, সেটা হতে পারে। কিন্তু সেটা কোনো সচেতন সিদ্ধান্ত না। আমি বরং এই যখন ছোট ছিলাম তখন আমার ধারণা ছিল যে আমি ফুটবল খেলবো, এবং ফুটবলই খেলতাম। মানে খেলবার ইচ্ছে ছিল এবং খেলোয়াড় হওয়ার ইচ্ছে ছিল। কিন্তু অচিরেই সে আহ, আহ, ইচ্ছে আমি বুঝতে পারি যে ওটা আমার দ্বারা হবে না। একসময় ওখান থেকে আমি যখন সরে গেলাম ফুটবল খেলা থেকে, বুঝতে পারলাম ওটা আমার কাজ নয়, বা আমিও ঠিক পেরে উঠছি না। তারপরে আমি যখন ক্লাস 11-এ পড়ি, তখন আমাদের সকলের বাঙালিদের মধ্যে যেটা ছিল, শিল্প সাহিত্য সংস্কৃতি চর্চার একটু ঝোঁক বেশি বেশি, সেইটা আমাকে পেয়ে বসে এবং আমি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে ওই ছোট পত্রিকা বা লিটল ম্যাগাজিন করতে শুরু করি। এবং সেই সূত্র ধরে আমি কবিতা, উপন্যাস, গল্পর যে আঁতুড়ঘর, তার খানিকটা আন্দাজ পাই। তো আমার তখন মনে হয়েছিল আমি নিজেও লেখালেখি করব, একটু একটু লেখালেখি শুরুও করেছিলাম। কিন্তু কিঞ্চিত পরে যখন আমি কলেজে ভর্তি হই, মানে আমি যখন গ্রাজুয়েশনের জন্য স্কটিশ চার্চ কলেজে ভর্তি হই, তখন আমি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ি এবং আমার কিছুদিন পরে মনে হয় যে ওটাই আমার কাজ হবে, ভবিষ্যৎ কাজ বোধহয় ওটাই হবে। মানে ভালো লাগতো। তো কিন্তু আবার ওই বছর দুই আড়াই পর আমি বুঝতে পারি যে এই কাজটাও পক্ষেও আমি মিসফিট, মানে আমি ঠিক পেরে উঠছি না। হ্যাঁ। তো যাই হোক, সেই তারপরে একটা কিছু সময় গিয়েছিল, অল্প সময় একটু ব্ল্যাঙ্ক, যে আমি কি করব, চাকরি করব যখন আমি কলেজ থেকে বেরোলাম, নাকি শিল্প সাহিত্য সংস্কৃতির কোনো একটা কিছু করব, এইসব নিয়ে যখন দোলাচাল চলছে, তখন আমি নান্দিকারের একটি ওয়ার্কশপ, সেই মানে একটা দীর্ঘমেয়াদী ওয়ার্কশপ, সেইটির একটা বিজ্ঞাপন দেখি। এবং আমার মনে হয় যদি আমি এখানে গিয়ে কিছু থিয়েটার অভিনয়ের কিছু শেখবার চেষ্টা করি। এটা যে খুব সুচিন্তিত সিদ্ধান্ত ছিল তা না, এমনি একটা মনে হয়েছিল। তা আমি সেখানে যাই। সেখানে একটা দীর্ঘ পরীক্ষা হয়, অনেক মানুষজন এসেছিলেন থিয়েটারের সঙ্গে যুক্ত, ছেলেমেয়েরা যাদের অভিজ্ঞতা আছে। আমার তখন কোনো অভিজ্ঞতা ছিল না, 86 সাল। তো সেই সময় আমি ওইখানে যাই এবং পরীক্ষাটায় বসি। একটা প্রাথমিক পরীক্ষা হয়। আমি ভেবেছিলাম আমার হবে না, কিন্তু ঘটনাচক্রে 25 জনের তালিকায় আমার নাম ছিল। এবং 86 সালে আমি সেই ট্রেনিং এ যোগ দিই এবং আজ অব্দি সেই কাজেই আছি। মাঝে অনেকবার মনে হয়েছে, মানে প্রথম দিকে, যে আমি এই কাজটা করছি বটে, বা এই চর্চাটা করছি বটে, কিন্তু এরই সঙ্গে আমি হয়তো চাকরি করব। যেমন আমার বন্ধুরা সবাই চাকরি করছেন এবং চাকরি করেও থিয়েটার করা যাচ্ছে, আমাদের কেউ কেউ চাকরি করেও তো থিয়েটার করতেন, বেশিরভাগই তাই করতেন। তো ফলত সেটা হবে, কিন্তু আমার ঘটনাচক্রে একদিন আবিষ্কার করলাম যে আমি এই থিয়েটার করতে গিয়ে আমার ফেরত আসার, মানে অন্য জীবনে ফেরত, অন্য জীবিকায় ফেরত আসার নৌকো আমি পুড়িয়ে দিয়েছি। মানে আমার ওই সরকারি চাকরি বা অন্যান্য চাকরিতে ঢোকবার যে বয়স, সেটাও চলে গেছে, আর আমার ভেতরের সামান্যতম ইচ্ছেটাও চলে গেছে। ফলত আমি বুঝলাম যে এটাই আমার কাজ হবে। এবং সেই জন্য আমি খুব মানে সেই সময় খুব গর্বিতও ছিলাম, আনন্দিতও ছিলাম যে আমার মন যে কাজটা করতে আমাকে সায় দিচ্ছে, আমি সেই কাজটায় থেকে যেতে পারছি। অনেক বিপদ, অনেক বিপন্নতা, অনেক শঙ্কা, অনেক অনিশ্চয়তাকে সঙ্গী করেই। এই হলো ব্যাপার। আহ খুব ভালো লাগছিল আপনার কথা শুনতে শুনতে। আমাদের সাথে প্রচুর মানুষ সংযুক্ত হয়েছেন, তারা দেখছেন এই অনুষ্ঠান, তাদের কথা বলবো। আমি শুধু একটু স্মৃতিচারণা করি। আমার খুব মনে পড়ছে, আমি আপনাকে দ্বিতীয়বার যখন দেখি আমার গোবরডাঙ্গা শহরে, থিয়েটারের শহর গোবরডাঙ্গা, সেখানে যখন আপনাকে আমি দ্বিতীয়বার দেখি, টুইঙ্কেল টুইঙ্কেল নাটকের অভিনয় চলছে। অসাধারণ একটা মুহূর্ত। ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে যায়, তারপর জেনারেটর স্টার্ট করা, এবং সেই সময়টার পর যখন আবার অভিনয় শুরু হয়, সেই সময়ের আগেই ঠিক যেখানে নাটকটি শেষ হয়েছিল, সেই একই শব্দ থেকে দেবশঙ্কর হালদার আবার উচ্চারণ শুরু করেন। যারা একটু আধটু মঞ্চে ওঠেন, যারা কবিতা বলেন, যারা গান করেন, যারা অভিনয় করেন, তারা নিশ্চিত বুঝবেন যে কোথাও একটা ছেদ, কোথাও একটা বাধা পড়ে গেলে ঠিক সেখান থেকে কাজটা শুরু করা কতটা কঠিন। আমার কিছু নাটকের বন্ধু বান্ধব আছেন, থিয়েটারের সাথে যুক্ত কিছু বন্ধু বান্ধব, তাদের কাছে আমি শুনেছি দেবশঙ্কর হালদার নাকি একসাথে 23টি নাটকের সংলাপ মুখস্থ রাখেন।
আমি তো আশ্চর্য হয়ে যাই, আপনার এই মেধা কি করে সম্ভব। আমাদের সাথে সংযুক্ত আছেন যারা, তাদের কথা একটু ছোট্ট করে বলে আসি। আমাদের সাথে আছেন সুস্মিতা গাঙ্গুলি, আছেন সবরী মুখার্জি, আছেন মৈত্রী দাস, পূবালী ধর, রণবীর ব্যানার্জি, দিগ্বিজয় দত্ত, ইন্দ্রাণী পাল, সোমা ঘোষ, রিচা সরকার আছেন জর্জিয়া থেকে আমেরিকা, অলোকা মুখোপাধ্যায় আছেন, হাবিবুর রহমান আছেন, দীপিকা সাহা আছেন, আনি সরকার আছেন, উনি আমেরিকা থেকে আছেন, সোমা ঘোষ আছেন, রণবীর ব্যানার্জি আছেন, আরো অনেক মানুষ আছেন। তাদের উম, মতামত দিচ্ছেন, কিন্তু আজকে আমরা একটু সময় নষ্ট করতে চাইছি না। মার্জনা করবেন, আমি কোনো মতামত করছি না। আজকে শুধু দেবশঙ্কর হালদারের কাছ থেকে কিছু কথা শুনবো, তার কবিতা শুনবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে তিনি অভিনেতা, কিন্তু এর বাইরেও কবিতায় তার ভীষণ দখল। অসাধারণ কবিতা বলেন তিনি, অনেক সুন্দর সুন্দর প্রযোজনা তার মূল কেন্দ্রে থেকে তিনি নির্দেশনা দেওয়ার কাজ করেছেন। আপনারা অনেকেই জেনে থাকবেন শঙ্খমালার কিছু প্রোডাকশন, সেই সব ক্ষেত্রে দেবশঙ্কর হালদারের একটা ভূমিকা আছে। উম, দেবশঙ্কর হালদার অসাধারণ কবিতা বলেন, অসাধারণ কবিতা বলেন। তার একটু কবিতার কাছে আমরা চলে যাব, আমাদের যদি একটা কবিতা একটু না, শোনান। আমি একেবারেই অসাধারণ, আমি আবারও বলছি, আমি অসাধারণ কবিতা বলি না। মানে কবিতা কেমন ভাবে বললে তা অসাধারণ হয়ে ওঠে তাও আমি জানি না। আমার কবিতা পড়তে খুব ভালো লাগে, এবং এই কবিতা পড়তে ভালো লাগার পিছনে মানে এই যে আমাকে যেটা জিজ্ঞেস করা হলো একটু আগে, যে থিয়েটারে আমি কি করে এসে পড়লাম, আমি শুধু আমার বাড়ির কথাই বললাম। কিন্তু এই কবিতার সূত্র ধরে বা কবিতার হাত ধরে যেহেতু এই এই বিষয়টা এসে গেল, এসে পড়লো, আমি সেই জন্য আরেকজনের কথাও বলতে চাইবো। আহ, আমি যে পাড়ায় যে স্কুলটিতে পড়তাম, আমার পাড়ার একটি স্কুল, আমি ক্লাস মানে একদম প্রাইমারি পড়েছি একটি মেয়েদের স্কুলে, সারদা সংঘ বলে আমাদের এখানে, সেটিও বাড়ির কাছেই, সেখানে পড়েছি। এবং তারপর আমাদের অন্যান্য বন্ধু বান্ধবরা যখন তথাকথিত ভালো স্কুল, হেয়ার হিন্দু, আমাদের সময় যে স্কুলগুলিকে ভালো স্কুল বলা হতো, যেখানে গেলে পড়াশুনো হয়, সেখানে যখন চলে যাচ্ছেন, তখন আমি পড়েছি আমার পাড়ায় একটি স্কুল আছে, যেটিকে বলা হয় উঁচা স্কুল, মানে কোট আনকোট। মানে সেখানে সাধারণত মেধাবী ছাত্ররা পড়তে আসে না, প্রান্তিক ছেলেমেয়েরাই বেশি পড়তে আসেন, এরকম একটা ধারণা ছিল সেই সময়। বিশেষ করে ছোট স্কুল, খুবই ছোট স্কুল, পাইকপাড়া রামকৃষ্ণ বিদ্যালয়, আমি সেখানে ভর্তি হই। তার কারণ ছিল একটাই, সেটা হচ্ছে যে এক হচ্ছে অত আমার বাড়ি থেকে কলেজ স্ট্রিট যাওয়া একটা ঝঞ্ঝাট, আর একটা হচ্ছে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসে মানে স্কুল শেষ করেই যাতে মাঠে নামতে পারি, আমাদের পাড়ায় যে মাঠটি আছে, যাতে সেখানে মানে 4টে স্কুল শেষ হলে যাতে 4টে 10-এ আমি মাঠে গিয়ে খেলায় যোগ দিতে পারি। তো এই জায়গা থেকে আমি ওই স্কুলে ভর্তি হই, মানে ভর্তি হতে চাই এবং ভর্তি হইও। আর কিন্তু ওই স্কুলে ভর্তি হওয়ায় উপরি পাওনা যেটা হয় সেটা হচ্ছে, ওখানে একজন মাস্টারমশাইয়ের সঙ্গে আমার দেখা হয়, যিনি আমাদের বাংলা পড়াতেন। তার নাম শিব শম্ভু পাল, কবি শিব শম্ভু পাল। এই সময়ের কবি না, আজ থেকে অনেকদিন আগের কবি, কৃত্তিবাসীর কবি সুনীল শক্তিদের খুবই ঘনিষ্ঠ বন্ধু, এবং কৃত্তিবাসীর ওই সময়ের চলনেও তার কিছু ভূমিকা আছে। পরবর্তীকালে আরো অনেক কিছু পত্রপত্রিকা, পরিচয় পত্রিকা ইত্যাদির সঙ্গে যুক্ত থাকা, এবং একাধিক মানে কবিতা লেখা, মানে একাধিক মানে অনেক, তার মধ্যে একাধিক কাব্যগ্রন্থ আছে। যদিও একটু অন্যরকম মানুষ ছিলেন, অন্য মেজাজের মানুষ ছিলেন, একটু একটু লুকোনো মানুষ ছিলেন, কিন্তু ভারী মজার মানুষ ছিলেন তিনি। আমাদের সবাইকে বলতেন যে পড়াশুনো যতটুকু করবে তোমরা, তা দিয়ে যতটুকু হবে হবে, কিন্তু তার বাইরে তোমাদের সবাইকে আরো কিছু ব্যাপারে খেয়াল রাখতে হবে। যেমন নিয়মিত সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে, মানে সিনেমা দেখতে হবে মানে শুধু সত্যজিৎ রায় বা মৃণাল সেনের সিনেমা দেখতে হবে এমন নয়। উনি বলতেন শোলে দেখতে হবে, অমিতাভ বচ্চনের সিনেমা দেখতে হবে, ধর্মেন্দ্রের সিনেমা দেখতে হবে, এবং সেই সেগুলো এসে সেই গল্পটা কেন ভালো লাগলো আর কেন খারাপ লাগলো সেটাও ব্যাখ্যা করতে হবে। এবং তারপরে যখন আমরা একটু বড় হব, 8, 9, 10, খানিকটা সাবালক হচ্ছি, তখন আমাদের বলতেন যে নাটক, থিয়েটার মানে অন্য রকমের একটা থিয়েটার, সেটা একাডেমি অফ ফাইন আর্টস বা অন্যত্র হয়, সেগুলো খোঁজ রেখে দেখার চর্চা করতে হবে, শুরু করতে হবে। হয়তো ওখান থেকে কিছু মনের মানে খোরাক পাওয়া যেতে পারে। আমরা ওনার মানে দ্বারাই প্রভাবিত হয়ে আমি কিন্তু মূলত প্রথম মানে বাড়িতে শুনেছি বটে, কিন্তু একজন স্কুলের মাস্টারমশাই এরম বলছেন সেটা শুনে এবং তারপরে নাটক দেখতে যাই, এবং সেটা নান্দিকারের নাটক প্রথম দেখি, এবং দেখে এত মুগ্ধতা তৈরি হয়, সব বুঝিনি। ক্লাস 8, 9, 9, 10-এ পড়ি, তখন 9-এ পড়ি।
তো সব বোঝার কথাও নয়, কিন্তু ফিরে এসে ওনার সঙ্গে আলাপচারিতা করেছিলাম নাটকটা নিয়ে। ওনার নাটকটা দেখা ছিল, আন্তিগোনে বলে একটি নাটক নান্দিকা তখন নিয়মিত করে। তো সেই নাটকটি নিয়ে আলোচনা করতে করতে আমি বুঝতে পারছিলাম এই নাটকের একটা মশলা বা একটা উপকরণ উনি আমাদের মধ্যে কোনোভাবে ঢুকিয়ে দিলেন। পরবর্তীকালে সেই মশলাটাই হয়তো দাউ দাউ করে খানিকটা জ্বললো। হ্যাঁ, তো সেই জন্য আমি ওই আমার মাস্টারমশাই শিবশম্ভু পালের কথা অবশ্যই বলতে চাইবো। এবং আমি যখন নানাবিধ পত্রপত্রিকায় মেতেছি, তখন ওনার কাছে কবিতা নিতে যেতাম এবং ওনার হাত ধরে সুনীল শক্তির কাছেও পৌঁছে যেতাম, ওদের কবিতা পেতাম। হ্যাঁ, এমনকি সন্দীপনের লেখা পেয়েছি, এমনকি ওই সময় সিদ্ধেশ্বর সেন থেকে আরম্ভ করে আরো বেশ কিছু প্রথিতযশা কবির কাছে পৌঁছে যেতে পেরেছি, যে একটা একটা অহংকার নিয়ে যে আমরা একটা পত্রিকা তৈরি করব। আর ভীষণ রসিক মানুষ ছিলেন উনি, কিন্তু আমাদের বাধা দেননি কখনো। মানে আমরা এই সমস্ত মানুষদের কাছে গিয়ে কিভাবে ল্যাগি গোবরে হই, কিভাবে পর্যদস্ত বা বিপর্যস্ত হই, সেটা দেখবার জন্য মুখিয়েও থাকতেন। কিন্তু প্রত্যেকবারই ঘটনাচক্রে পর্যদস্ত না হয়ে জয়ী হয়ে ফিরেছি। তাতে উনি অবাক হয়ে বলতেন, তোদের দিল, লেখাটা দিল তোকে সুনীল, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। সেই শিবশম্ভু পাল আমার একটা বলা যেতে পারে একজন এমন মানুষ আমার এই থিয়েটারে এসে পড়ার পিছনে, সেটা আমাকে বলতেই হবে। তা বারবার যখন আমি এইরকম কথা বলছি তখন সুনীল সুনীল শব্দটা এসছে, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা পড়ছি, যেটা হয়তো এই সময়ের সঙ্গেও খানিকটা ইয়ে হয়। আমি কবিতা পড়ি, আমি মূলত পাঠই করি, আমি এর বেশি আর কিছু পারি না আমার মতো করে। এবং আজকের দিনের মতো করে, আজকের দিনে যেরকম আমার মন আছে, আমার সামনে যে যন্ত্রের মধ্যে দিয়ে আমি মানুষের কাছে পৌঁছবার চেষ্টা করছি, এই যে ব্যবধান আছে, এই সমস্ত নিয়েই আজকের কবিতা পড়াটা হবে। এটি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, এটির নাম ক্ষয়। দুরকম ক্ষয় আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, মানব সভ্যতার আর আমার শরীরের। আমার ক্ষয়টা স্বাভাবিক। প্রকৃতির নিজস্ব মানচিত্রে ঘোরাফেরা করতে করতে মানুষ একসময় তো থামবেই কোনো এক সীমান্তে। লজ্জরে শরীরটা নিয়ে সে আর এক জীবনের গণ্ডি পার হতে পারবে না। কিন্তু সভ্যতার অস্থিসন্ধিতে ক্ষয়ের তো কোনো প্রশ্নই নেই, কিন্তু তার তো দুটো ডানা থাকবারও কথা। গৌতম বুদ্ধ শেষ দিনটিতে আত্মদ্বীপ নামে একটি প্রদীপের কথা বলে গিয়েছিলেন। সব মহাযুদ্ধের অন্ধকারের পরেও জ্বলজ্বল করে তার শিখা। হিমলক পান করার পরেও আস্তে আস্তে পায়চারি করছিলেন সক্রেটিস। সেই সময় একটা মুরগি ধার রেখে যাওয়ার কথা মনে পড়তেই তার ওষ্ঠে ফুটে উঠেছিল হাসি। সেই হাসি তো বাতাসে ভাসিয়ে দিয়েছে মানুষের জয়যাত্রা। চেঙ্গিস খার তলোয়ার ভোঁতা হয়ে গেছে কনফুসিয়াসের দেশে। হিটলারের কম্বু কণ্ঠ কুড়ে কুড়ে খেয়েছে কবরখানার পোকামাকড়। মুসলিনের মুখে হিসি করে দিয়েছে যুদ্ধে সন্তান হারানো জননীরা। কতকাল পৃথিবীতে কোনো মহামানব আসেননি, শুধু দানবদের লম্ফঝম্প আর প্রতিশ্রুতির ফুলঝুরি। আমি সীমান্তের কাছাকাছি এসে যাচ্ছি খুঁড়িয়ে খুঁড়িয়ে। লেবু ফুলের গন্ধ মাখা একটা হালকা নীল পথ, কিন্তু এদিক ওদিক তাকিয়েও দেখতে পাচ্ছি না অনাদিকালের সপ্তাশ্বরোহী রথটা। থেমে গেল নাকি কোথাও? চরাচরে রাত্রিকালীন মেরুদেশের মতন নিস্তরঙ্গ আকাশে এত আলো কমে আসছে, নাকি কমে আসছে আমারই চোখের জ্যোতি? এই কবিতাটা একটি পত্রিকায় উনি লিখেছিলেন, এটা পড়তে ইচ্ছে হলো, আজকে পড়লাম এইটি। কিন্তু এইটি সূত্র ধরে এই কথা বলছি, তো আমরা অনেক কথা বলি, আমরা প্রতিদিনই বলি। এই যে আপনিও বলছেন, আমিও বলছি, আর আমাকে বাজালেই আমি কথা বলতে থাকি বাচালের মতো। লোকে শুনতে বাধ্য হন, যারা শুনছেন, কিছু তো করার নেই। অবশ্য তাদের একটা স্বাধীনতা আছে। ইতিমধ্যে আমাদের বাচালতা শুনে কেউ কেউ পালিয়েছেন বা উদাসীন হয়েছেন বা অন্য কোনো অনুষ্ঠানে গেছেন, কিংবা হয়তো যাননি। কিন্তু আমরা ভাবি যে কথাটা বলবো, এই যে আজকে যে এত কথা বলছি, আমি কি আজকে এই কথাগুলোই বলতে চাইছিলাম একটু আগের মুহূর্তেও? জানি না, হয়তো কিছু কথা থেকে যায় আমাদের অন্তরে, আমাদের মুখের ভেতরে।
আমাদের ভেতরে, সেই কথাটাকে কিছুকে বার করা যায় না, সেটাকে বের করে আনা যায় না। রবীন্দ্রনাথ নানান রকম ভাবে লিখেছেন না, যে মানুষ সমুদ্র পার হলো, পর্বত ডিঙিয়ে গেল, পাতালপুরীতে সিঁধ কেটে মণিমাণিক চুরি করে আনলে, কিন্তু একজনের অন্তরের কথা আর একজনকে চুকিয়ে দিয়ে ফেলা এ কিছুতেই পারলে না। এই যে আমাদের ভিতরের অন্তরের কথা, সেটা একেবারে চুকিয়ে দেওয়া যায় না। আবার নীরেন্দ্রনাথ চক্রবর্তী এই কথাটাই অন্যরকম ভাবে বলেছেন একটি কবিতায়। এই কবিতাটির নাম যা বলা হয়নি। হাঁড়ি কেড়ে সবাইকে ভাত বেড়ে দেবার পরেও যেমন তার কানায় লেগে থাকে দুটো তিনটে চারটে পাঁচটা ভাতের কণা, মুখের কথা কাটতেও ঠিক সেই রকম ব্যাপার। সমস্ত কথা সবাইকে উজাড় করে বলে দেবার পরেও লোকটা মুখের মধ্যে জিভ বুলিয়ে টের পায় যে তার দাঁতের ফাঁকে এখনো দুটো একটা কথা আটকে রয়েছে। আটকে আছে না আটকে রেখেছে? ভাত তো আর নয়, নেহাত কথাই তো, তখন বলে ফেললেই তো নিশ্চিন্দি। তা ঠিক, কিন্তু কি বলা কি সহজ? লোকটা ভাবতে থাকে, যা বলতে গিয়েও সে বলতে না পেরে দাঁতের ফাঁকে আটকে রেখেছে এই কালবেলায়, তা সে বলবেই বা কি করে, আর শুনবেই বা কি? আপাতত এই দুটো কবিতা শোনালাম। অসাধারণ আসলে। এরকম শব্দবন্ধ, এরকম প্রয়োগ, এরকম নির্মাণ, এই অদ্ভুত অলঙ্করণ, এর সামনে আমাদের প্রণত হতে হয়, বারবার থেমে যেতে হয়, কিছু মুহূর্তের জন্য একটু দম নিয়ে নিতে হয়। আমাদের সাথে অনেক মানুষ আছেন, অনেক মানুষ, আমি পড়ে শেষ করতে পারছি না, এত কমেন্টস আছেন। দেবাশিস ব্যানার্জি, প্রীতিলেখা রায় আছেন ঝাড়খণ্ড থেকে, মৌমিতা সাহা বাংলাদেশ থেকে অনেকে শুনছেন, মায়া গুহ আছেন, কৃষ্ণপদ দাস আছেন, অলি পারভিন আছেন বাংলাদেশ থেকে, অসীম ভট্টাচার্য আছেন, দেবাশিস ব্যানার্জি, দিগ্বিজয় দত্ত, মায়া গুহ, ব্রততী রায়, দেবাশিস ব্যানার্জি। আহ সত্যি আপনার মধ্যে একজন অসাধারণ কবিও যেন বাস করেন, এটা একজন কমেন্টস করেছেন। আপনি, আমি একটু আগে দেখতে পাচ্ছিলাম একজন লিখেছেন আপনার কাছে কিছু নাটকের সংলাপ শুনতে চান, আপনার কাছে কিছু নাটকের সংলাপ শুনতে চান। সেই কমেন্টসটা অনেক উপরে উঠে গিয়েছে, আমি আর দেখতে পাচ্ছি না। অনেক কমেন্টস, আজকে পড়ে শেষ করা যাবে না, আপনারা আমাকে মার্জনা করবেন, আমি পরে আপনাদের অবশ্যই কমেন্টস এর উত্তর দিয়ে দেবো। আমি যতটুকু সম্ভব সময় নষ্ট না করে শুধু দু একজনের নামের উল্লেখটুকু শুধু করছি। বর্ণালী সরকার দেখছেন আমাদের বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ শাখার সভানেত্রী, তিনি আছেন। দিগ্বিজয় দত্ত আছেন, জয়তী সাহা আছেন, আহ নব্যেন্দু দাস আছেন। সকলে ভালো থাকবেন, প্রণাম গ্রহণ করবেন, শুভেচ্ছা, সাথে থাকুন, দেখতে থাকুন। আমাদের সাথে আছেন দেবশঙ্কর হালদার, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আজকে তার কাছে আমরা কবিতার সময় নিয়ে আছি, কবিতা এবং কথায় দেবশঙ্কর হালদার। আমরা এবার আপনার কাছে যাব আরো কিছু কবিতা শুনবার জন্য, এবং কয়েকজন অনুরোধ করে রেখেছেন নাটকের সংলাপের জন্য। নাটকের সংলাপ। আমি যেহেতু নাটকের লোক, তাই আমাকে অনেক জায়গায় গেলে বলেন যে, ধরুন কোনো একটা সভা সমিতিতে গেছি, সেখানে হয়তো যক্ষ্মা নিবারণী সভা, সেখানেও অনেকে বলেন যে এবার একটু কবিতা শোনা, এই হ্যাঁ একটা নাটকের ডায়ালগ বলুন, অনেকে আবার সংলাপও বলেন না, একটা ডায়ালগ শোনান স্যার। তখন আমার এত লজ্জা লাগে, লজ্জা লাগে এই ভেবে যে আমি তো শোনাতেই চাই, কিন্তু ক্ষেত্রটা তো আজকে অন্য। যদিও আজকের ক্ষেত্রটা তা নয়, বরং আমি এইটা ধরে বলতে পারি, যারা আমার কাছে সংলাপ শুনতে চাইছেন, বা সংলাপ মানে থিয়েটারের সংলাপ বা আমার কাছে নাট্যের সংলাপ, আমি তো একেবারে আদ্যন্ত নাটকের লোক। নাটক একটি তিলোত্তমা শিল্প, সংযুত শিল্প, সেটি আলাদা করে সংলাপ বলে কিছু হয় না। মানে যেমন ধরুন, আমার কথা বলবার সময় আপনি বললেন যে 23টি বা 26টি নাটকের সংলাপ উনি মুখস্থ রাখেন। আমি কিন্তু শুধুই সংলাপ মুখস্থ রাখি না, বা সংলাপ আত্মস্থ করে রাখি না। আমি রাখি যেটা সংলাপের পাশাপাশি শরীরী ভাষা, তার ব্যঞ্জনা। হ্যাঁ, আমি আমি মনে রাখবার চেষ্টা করি যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেখানে আলোর রংটা কেমন হয়েছে। আমি মনে রাখবার চেষ্টা করি যে তলের উপর আমি দাঁড়িয়ে আছি, সেই তলের নিচে আর একটা সমতল আছে, আমাকে সেখানে একটু পরে আছড়ে পড়তে হবে। সুতরাং সংলাপ শুধুমাত্র মনে রাখতে গেলে এতগুলি সংলাপ মনে থাকতো না। আমার যেহেতু এই সামগ্রিকভাবে এই সবকটির সঙ্গে চলন, তাই হয়তো আমাকে কেউ কেউ জিজ্ঞেস করেন যখন যে এতগুলি সংলাপ আপনি মনে রাখেন কি করে, তখন আমি এই কথাই বারবার বলি যে এটা আপনার পক্ষেও সম্ভব। আপনি যদি সমস্তটার সঙ্গে থাকেন, তাহলেই আপনি সংলাপটিকে মনে রাখতে পারবেন। শুধুমাত্র বিচ্ছিন্ন করে সংলাপ মনে রাখা যায় না। তবুও সংলাপ যখন শুনতে চেয়েছেন,
আর আজকে আমরা যে দিনে পৌঁছেছি, আজকে 1 অক্টোবর, কিন্তু গতকাল ছিল 30শে সেপ্টেম্বর। গতকাল ছিল প্রণম্য প্রবাদ প্রতিম অভিনেতা, নাট্য পরিচালক, নাট্যকার, নির্দেশক, সংগঠক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তো আমি সেই অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটি নাটকে অভিনয় করবার সুযোগ আমার হয়েছে। আমি সওদাগরের নৌকা বলে একটি নাটকে অভিনয় করি। আমি এই সংলাপটি প্রায়শই বলি, অনেক জায়গায় বলেছি, তবু যেহেতু আবার আপনারা সংলাপ শুনতে চাইলেন, এটি নটের কথা, নটের নিজের নিজের ইচ্ছে, নিজের সেই নট আজকে বাতিল, তাকে আর কেউ চায় না, তার মাথায় একটা গন্ডগোল হয়েছে। তো তবু সে আপন মনে ঘরের ভেতরে বসে এই নাট মঞ্চের স্বপ্ন দেখে। তাই সেই সংলাপ বলছি, এবং কথাও বলছি, এই যে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সওদাগরের নৌকা এই নাটকটি একটি কাব্যগ্রন্থ। এই নাটকের যে কোনো সংলাপই যদি উচ্চারণ করেন কেউ, তাহলে সেটি কবিতা বলে ধরে নেওয়া যেতে পারে। যাই হোক, আমি সংলাপটি বলছি। আমি তাকে হাসতে বলেছিলাম। সে তার ক্লান্ত বিষণ্ণ পাখির মতো ডানা দিয়ে সুদীর্ঘ ঠোঁটের কোণ মুছে আমাকে দেখলো। আমি একটা ঘর চেয়েছিলাম, 3 দেওয়ালওয়ালা ঘর। আশা ছিল তার চতুর্থ দেওয়াল আমি নিজে হব। একটা সাজঘর, সেখানে ক্রেপ, স্পিরিট গাম আর জিঙ্কের মদির গন্ধে আমি সাজবো। আহ্লাদিত পোশাক পরে, চোখে সুরমা টেনে কনসার্টের জন্য অপেক্ষা করব অনেকক্ষণ। তারপর রাত একটু বাড়তেই চারিদিকে হ্যাজাকের আলোয় লুব্ধ অথচ নির্মোহ পতঙ্গেরা যখন ডানা পুড়িয়ে পুড়িয়ে মহৎ মৃত্যুতে শহীদ হতেই থাকবে, গান শুনে শুনে আর বৃত্তের মতো চোখ যখন আমাকে চাইবে, তখন আমি সম্রাটের মতো সামনে আসবো আমার সব কথা নিয়ে। তখন আমি ঈশ্বরের সন্তানের মতো দেশহীন কালহীন প্রান্তরে দাঁড়িয়ে কথা কইব, আর মানুষ মানুষ আমারই মতো মানুষ আমাকে ভালোবাসবে। আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম, এই কথা ভেবে ক্ষমা করবে আমার অশেষ দুর্বলতার যন্ত্রণা। তখন আসরের চারধারে সবাই কাঁদবে, আর তারই পাশে বসা রক্তের শিশুকে জড়িয়ে ধরে ভাববে, আমি একে অভিশপ্ত হতে দেব না। আমি ওই সোচ্চারিত নটের মতোই আমার এই মহৎ ভালোবাসাকে বাঁচাবো। তখন আমি অবলীলায় আমার অর্ণব পথকে আনবো সফলতার তীর্থে। তখন ভালোবাসার বিমিশ্র আনন্দের সার্থকতায় একটি দেববালা নেমে আসবে স্বর্গ হতে আমার দেশের, আমার প্রতিবেশীর কাছে। বলবে, তোমরা মুক্ত, তোমরা শুদ্ধ, দুশ্চর তপস্যায় তোমরা অমৃত। এইটি বললাম। আপনি বললেন আর আমার সমস্ত গায়ের মধ্যে যেন শিহরণ খেলে গেল। আমার মধ্যে যেন কি একটা উথাল পাথাল হতে থাকছিল। আসলে আমি আহ আপনারা যারা অনুষ্ঠান দেখছেন সকলের সামনে এই কথাটি একদম নির্মেদ ভাষায় আমি একদম বলতে চাই, আমার ব্যক্তিগত একটা অনুভূতির কথা। সেটা হচ্ছে, থিয়েটারের সাথে যারা জড়িয়ে থাকেন, গ্রুপ থিয়েটার করেন যারা, তাদের আমি ভীষণভাবে শ্রদ্ধা করি। তার একটি কারণ হচ্ছে, আমার বেড়ে ওঠাটা গোবরডাঙ্গা শহরে, গোবরডাঙ্গা থিয়েটারের শহরে। আমি খুব কাছের থেকে দেখেছি থিয়েটারের ছেলেমেয়েরা, তারা নিজেদের ঘরটা ঝাড় দেয়, কত একত্রিত ভাবে তারা থাকে, তাদের মধ্যে কত গঠনমূলক চিন্তা ভাবনা, কত পরিশ্রম, কত ত্যাগ তিতিক্ষা, কত স্বপ্ন, কত কিছু তারা করেন। তুলনায় আমরা যারা কবিতার মানুষ, আমরা অনেক বিলাসী, আমরা অনেক উন্নাসিক, আমাদের মধ্যে অনেক ত্রুটি আছে, একত্রিত হওয়ার কিছু বাধা আছে, আমাদের মধ্যে ইগো অনেক বেশি। নাটকের মানুষজনের মধ্যেও যে মতভেদ নেই তা না, কিন্তু তারা অনেকে হাতে হাত রেখে কাজটা করতে পারেন। আমাদের গোবরডাঙ্গাতে আমি দেখেছিলাম নাট্য ফেডারেশন হতে, 16টি দল মিলে নাটকের ফেডারেশন হচ্ছে, কত সাংঘাতিক সাংঘাতিক কার্যক্রম। সত্যি এগুলো ভাবার ব্যাপার। আমি থিয়েটারের সাথে যুক্ত সকল মানুষকে শ্রদ্ধা জানাই। অনেক ত্যাগ, অনেক পরিশ্রম, পরিবার থেকে, সামাজিক জীবন থেকে অনেক কিছু সরিয়ে রেখে তাদেরকে এই কাজগুলো করতে হয়। তাদের জন্য অনেক সম্মান, ভালোবাসা, ভক্তি, প্রণাম রেখে আবার আপনার কাছে আসবো। অনেক কথা অনেকে তো লিখছেন। উম একটা সুন্দর মন্তব্য এসেছে, শিল্পী মানুষ হতে গেলে যে আগে ভালো মানুষ হতে হয়, তাকে আহ অনুপবাবুর গিন্নি হবার সুবাদে জানলাম। সত্যি বলতে গেলে বিশ্বাস দৃঢ় হলো যে আগে ভালো মানুষ হতে হয়, যত উঁচুতেই অবস্থান করুন না কেন, মাটিকে ছুঁয়ে থাকা মানুষকে। এটা আপনাদেরকেও আমি স্বীকার করি। আমি যখন প্রথম দেবশঙ্কর হালদারকে ফোন করছি, আমার বুকটা দুরু দুরু করছে, নিশ্চিত তিনি আমায় ফিরিয়ে দেবেন। আহ ফিরিয়ে তিনি আমায় দেননি। আর তার এত বিনম্রতা,
এত অদ্ভুত রকম মাটির কাছাকাছি থাকা মানুষ, আমি এত আত্মপ্রশান্তি লাভ করেছি, তিনি যদি আমায় ফিরিয়েও দিতেন তবুও বলছি তার ব্যবহারে আমি এতটাই মুগ্ধ, এতটাই নিয়ন্ত্রিত মানুষ তিনি, ভাবা যায় না। আমরা অনেকেই কত স্বল্প কিছু পেয়েই কত উন্নাসিক একটা ভাবমূর্তির মধ্যে পৌঁছে যাই। আমরা মানুষকে হেয় করি, ছোট করি, না বলে দিই, মানুষকে আমি আহত করি। আমি একটা কথা বলি এখানে, আর একটু আটকে দিচ্ছি। আমার সম্পর্কে প্রশস্তি হচ্ছে তো আমার একটু লজ্জাও লাগছে। এইটা এক নম্বর। দু নম্বর হচ্ছে এই যে ফিরিয়ে ফিরিয়ে দেওয়া বা ফিরে যাওয়া, ফিরিয়ে দিলেও আমি আনন্দে থাকতাম, এই শব্দটা বা এই এই এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলেই আমার মনে হলো। হ্যাঁ, মানে ফিরে, কেউ ফিরিয়ে দিলে কাউকে বা কেউ কাউকে প্রত্যাখ্যান করলে আমরা তো বেশিরভাগ সময় আহত হই, কিন্তু তার মধ্যেও একটা আনন্দ থাকে, একটা লজ্জা অবশ্যই থাকে। কিন্তু আমরা ফিরে যাই, একজনের কাছ থেকে যখন মুখ ফেরাই আর একজনের কাছে ফিরে যাই, সেক্ষেত্রে আমার ধারণা সেটা আমি যদি অনুপকে ফিরিয়ে দিতাম, আহ তাহলে অনুপ কার কাছে ফিরে যেত? অন্য আরো কোনো মানুষের কাছে যেত, কিন্তু যেতে হয় আমার মনে হয় নিজস্ব শিল্পের কাছে। তার মানে ও আবার কিছু কবিতার কাছেই ফিরে যেতে চাইতো, যেমন আমি ফিরে যেতে চাইতাম নাটকের কাছে। হ্যাঁ, বা আবার কবিতার কাছে। কবিতাও আমার আমার কাছে থিয়েটারেরই আর একটা চেহারা। তাই এই শব্দটা ধরে, যেহেতু এখানে বলা হলো বাংলাদেশের অনেক মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তো আমি সেই জন্য একটি কবিতা পাঠ করতে চাইছি, বেশি দেরি না করে। আল মাহমুদের একটি কবিতা, তার কারণ এই শব্দটির সঙ্গে এই কথাগুলোর মিল আছে। প্রত্যাবর্তনের লজ্জা বলে একটি কবিতা। এটি অসাধারণ। আমি যেদিন পড়েছিলাম সেদিন থেকেই মনে আছে, কিন্তু আমি এটি সর্বত্র কোথাও পড়ি না, মাঝে সাঝে পড়ি। আর আল মাহমুদ এমন একজন কবি, তার পুরো একটি কাব্যগ্রন্থ বা তার রচনা সমগ্র পাঠ করে যেতে ইচ্ছে করে পর 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 পর। তাকে নিয়ে অনেক কথা আছে, অনেক অনেক উল্লাস, অনেক বেদনা আমাদের ভেতর থাকে। কিন্তু তিনি এক অসামান্য কবি, এক অসামান্য গদ্যকার। তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, তবু ওই যে বললাম, কবিরা তো যান না, কবিরা তো থাকেন, ফিরে আসেন। প্রত্যাবর্তনের লজ্জা। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কত রাত তো অমন থাকিস। আমার ঘুম পেল। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। অথচ জাহানারা কোনোদিন ট্রেন ফেল করে না। ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়। লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না। আর আমি, এদের ভাই, 7 মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো। শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের ওপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি, গ্রাম, জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা, কলার ছোট বাগান। দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। আর বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, হাবি আইয়ে আলাইয়া রাব্বিকুম তুকাজ্জিবান। বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘর বাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ ধুয়ে আয়, নাস্তা পাঠাই। আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে 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 তুলে ফেলবো। এই যে প্রত্যাবর্তনের লজ্জাকে ঘষে ঘষে তুলে ফেলা,
এই একমাত্র আল মাহমুদই লিখতে পারেন। সত্যি অদ্ভুত লেখা, নৈশব্দের একটা নিহত যাত্রা এই কবিতার মধ্যে থেকে উঠে এসেছে। কি সংবেদ, কি অদ্ভুত রকম বিপ্রতীপ বিভাবনা, কি অদ্ভুত হ্যাঁ, আবেগ এই কবিতায় আমরা পেয়েছি। আর যে কথা বলছিলাম সেই সূত্রেই আপনাদেরকে বলি, আমি আগেও একদিন বোধহয় বলেছিলাম কোনো একটি অনুষ্ঠানে, বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশন তার 21টি শাখা তৈরি করেছে 21টি দেশে, ভারতবর্ষের বাইরে। বাংলাদেশের স্থায়ী কমিটি তৈরি করেছে, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে কমিটি করেছে। পশ্চিমবঙ্গ কমিটির মুখ্য উপদেষ্টা আছেন ডক্টর পবিত্র সরকার। বাংলা কবিতা জগতের প্রায় 70 থেকে 90% কবি এবং আবৃত্তি শিল্পী বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের সাথে যুক্ত আছেন। তদুপরি আমার সবচেয়ে বেশি পছন্দের প্রিয় মানুষ শঙ্খ ঘোষ আমাকে সরাসরি বলেছিলেন যে আমি এসবের মধ্যে নেই। আমার কষ্ট হয়েছিল, আমি ফিরে এসেছিলাম, কিন্তু আমি বুঝেছিলাম কোথাও একটা খামতি থেকে যাচ্ছে, আমাকে বোধহয় আরো কিছু ভালো করতে হবে। নিশ্চিত কোনো একদিন তার বিশ্বাস আমি পাবো। আমার খুব সম্মানের, খুব ভালোবাসার কবি তিনি। আমি সেজন্যই বলছি, ফিরিয়ে দিলেও যে আমি আহত হই না তা না, আহত হই, কিন্তু তবুও ফিরিয়ে দেওয়ার ভাষাটা যদি রূঢ় না হয় তাহলে সেটা মেনে নেওয়া যায়। দেবশঙ্কর বাবুর এই সত্যি ব্যবহারে আমি আমি খুব আমি একটা মুগ্ধ। কথা আমি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই শঙ্খবাবুর কথাটা এলো, উনি বোধহয় এই অনুষ্ঠানের জন্য, অনেক মানুষের জন্য, বা এই অনুষ্ঠানটাকে মনে রেখেই একাধিক কবিতা লিখে রেখেছেন। তো আজকে এই অনুষ্ঠানের কথায় যেহেতু ওনার কথা এলো, আজকে আমার ধারণা এই এই অনুষ্ঠানে ওনাকে আমরা যে বেঁধে ফেলবো, উনি যে নেই বলেছেন তবু যে ওনাকে এনে ফেলবো, সেই জন্য একটা কবিতা পড়বো ওনার। এটি একটি একটি কাব্যগ্রন্থ, সমস্ত ক্ষতের মুখে পলি। এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা এটি। খুব একটা পাঠ করতে আমি কাউকে শুনিনি, হয়তো হয়তো হয়েছে, হয়তো পড়েন অনেকে, আমি জানি না। কিন্তু আজকের সময়ে দাঁড়িয়ে যেহেতু এই কথাটা এলো, তাই আমি এটা বলছি, এটা পড়ে শোনাচ্ছি। কবিতাটির নাম যাবার সময় বলেছিলেন, অন্ত নিয়ে এতটা ভেবো না, মৃত্যু পথে যেতে দাও মানুষের মতো মর্যাদায়, শুধু তোমরা সকলে ভালো থেকো। কিন্তু কাকে বলে ভালো থাকা জানো? কতদিন তোমাকে বলেছি, স্বর উঁচু করে কথা বলো, আবেগে ভাসিয়ে দাও দেশ, ভিখারি মানের এই দেশ। পাহাড়ের চূড়ো থেকে সাগরের কিনারা অবধি হেঁটে যাওয়া ক্ষেত, যত অগম জঙ্গল আর মজে যাওয়া নদী, ভেসে যাক সেই স্বরে। অবসাদে ঘেরা নষ্ট হয়ে আছে সবুজেরা, কে তাকে ফেরাবে তোমরা যদি কিছু নাই বলো? যেদিকেই যাও শুধু প্রাচীনের ভস্ম ঝরে পড়ে মাথার উপরে, বন্ধ হয়ে আসে সব চোখ, ভুলে গেছি কে দেয় কে দিতে পারে, কেই বা প্রাপক এই মহাক্রান্তিকালে। ক্রান্তিকাল, তোমরাও কি ভাবো ক্রান্তিকাল? তোমাদের জীবন মুদ্রায় কোনো চিহ্ন নেই তার। কেন? কেন নেই? এসো, এই মুমূর্ষের বুকে রাখো হাত, এর ক্ষীণ রক্ত থেকে তোমার রক্তের দিকে বয়ে যাক দাহ, ঘটুক সংঘাত। দেখো তার মধ্য থেকে ভিন্ন কিছু জেগে ওঠে কিনা। অন্ত নিয়ে অতটা ভেবো না, রাখো এ প্রবাহ। শেষ বিশ্বাসের সামনে কথা দাও তুমি দেশ, তুমি এ প্রসারিত দেশ, তোমারই স্নায়ুর মধ্যে বহমান কাল। যাবার মুহূর্তে আমি আজ শুধু নিয়ে যাব এইটুকু রক্তিম প্রবাল। এই কবিতাটি আমার আজকের সময় খুব এই কারণে ভালো মনে হয়, আজ সময়টাই তো মুমূর্ষু হয়ে আছে। এই সময় উনি উচ্চারণ করেছেন, এসো এই মুমূর্ষের বুকে রাখো হাত, এর ক্ষীণ রক্ত থেকে তোমার রক্তের দিকে বয়ে যাক দাহ, ঘটুক সংঘাত। দেখো তার মধ্য থেকে ভিন্ন কিছু জেগে ওঠে কিনা। আমরা তো আমার মুমূর্ষের বুকে হাত দেওয়ার জন্য প্রস্তুত নই বেশিরভাগ সময়, বরং হাত কি গুটিয়ে। অসাধারণ, কি অসাধারণ শব্দচয়ন, কি অসাধারণ শব্দচয়ন। আর আপনার আহ খুব সুন্দর নিমগ্ন উচ্চারণে কবিতাটি অন্য মাত্রা পেয়েছে, বিশিষ্টতা পেয়েছে, খুব সুন্দর হয়েছে। আমাদের সাথে আছেন রাকেশ নন্দী, আছেন আমাদের সাথে, আছেন শিমুল পারভিন বাংলাদেশ থেকে। উনি বাংলাদেশ শাখা কমিটির বাংলা কবিতা কর্নার ফাউন্ডেশনের
সমন্বয়কারী। আছেন অসীম ভট্টাচার্য, আছেন অঞ্জনা ভট্টাচার্য, আছেন মিতা পাল, মোহাম্মদ হামিদ উদ্দিন আছেন, দেবাশিস ব্যানার্জি আছেন, মৃন্ময় পাত্র আছেন, ম্যাপ রেডিওর কর্ণধার, তিনি এই অনুষ্ঠান দেখছেন শুনছেন। ব্রততী রায় আছেন, ইন্দ্রাণী পাল, শম্পা দাস দিল্লি থেকে তিনি দেখছেন অনুষ্ঠান, তিনিও বিশিষ্ট আবৃত্তি শিল্পী। মিঠু মুখার্জি আছেন, তিনি জামশেদপুর থেকে দেখছেন। জয়া ভৌমিক আছেন, সীমা রায়, উজ্জ্বল সামন্ত, শিমুল পারভিন বলছেন অসাধারণ, আপনাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ থাকলো, ফেব্রুয়ারিতে নিমন্ত্রণ করেছিলাম, আপনি ব্যস্ত ছিলেন তখন, এরকম কিছু একটা লিখছেন। ব্রততী ঘোষ আলী আছেন, সরস্বতী দাস আছেন, মিঠু মন্ডল আছেন, মিঠু মুখার্জি আছেন, মায়া গুহ, ভাস্বতী বোস, মিঠু মুখার্জি, সোমা আইচ, শিমুল পারভিন, অনেকে আছেন। আপনারা ভালো থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমরা আবার চলে আসব দেবশঙ্কর হালদারের কাছে। তার আগে একটা ছোট প্রশ্ন নিয়ে আসবো। বাংলা সাহিত্যে, বিশেষত নাট্য সাহিত্যে, প্রথম মাইকেল মধুসূদন দত্তের হাত দিয়ে নাট্য সাহিত্যের যে আধুনিক যাত্রাটা শুরু হলো দীনবন্ধু মিত্রের নীলদর্পণের পর থেকে, প্রহসন গুলো চলতে থাকলো, তারপর মধুসূদন দত্তের লেখাগুলো, তারপর দ্বিজেন্দ্রলাল রায়ের লেখাগুলো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো, তারপর বিজন ভট্টাচার্য, তুলসী লাহিড়ী, এদের যে এই যে পরম্পরা, এই যে লেখার একটা উদ্বর্তন, এই যে এগোতে থাকা, এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে 2020 সালে আপনার কি মনে হয় যে বাংলা নাটকের সৃজন ঠিক ততটাই শক্তিশালী আছে কি? না, অবশ্যই আছে। আমি বিশ্বাস করি যে বাংলা আহ এই মুহূর্তে, আমি জানি না, এই মুশকিল হচ্ছে এইটা থিয়েটারের একটা মানে আহ, অনেক সময় আমরা থিয়েটার নিয়ে আলোচনা করি কিন্তু তত থিয়েটার দেখবার সুযোগ পাই না। মানে কিছু তদ্গত দর্শক আছেন, তারা দেখেন, পড়েন, জানেন। কিছু নাট্যপত্র এখনো খুব বা সুন্দর করে আমাদের যত্ন নিয়ে আমাদের এই বঙ্গদেশে এত কিছুর মধ্যেও নিয়মিত বেরোয়। হ্যাঁ, নাট্যপত্র বলতে আমি বলছি নানান ধরনের নাট্যপত্র, তার মধ্যে শারদীয়া সংখ্যা বা বিশেষ একটি সংখ্যা, এবং সেইগুলির মধ্যে যে প্রবন্ধ নাট্য সম্পর্কিত যে নাটক রচনা এবং যে সমালোচনার সমাহার থাকে, তা বেশ উৎকৃষ্ট বলেই আমার মনে হয়। যেমন আমি একটি পত্রিকার কথা বলতে পারি, যে ব্রাত্যজন বলে যে সংগঠনটি আছে, আমাদের পরিচালক, নাট্যকার, অভিনেতা ব্রাত্য বসুর তত্ত্বাবধানে ওটি নিয়মিত প্রকাশ পায়। সেই পত্রিকাটিতে বেশ মানে বড় সেটা শারদীয়া যে সংখ্যাটি বেরোয়, সেটিতে কিন্তু বেশ ভালো পড়বার মতো সাহিত্য এবং সমাজ মনস্ক একেবারে উৎকৃষ্ট লেখা বেরোয়। আমরা মানে তাতে নাটকও বেরোয়, এবং আমি বলবো যে বিশ্ব সাহিত্য এবং আমাদের ভারতীয় শিল্প সাহিত্যের যে চেহারার যে বিবর্তন, যে রূপের পরিবর্তন, সমস্ত কিছুকে নিয়ে সেখানে কিন্তু নানাবিধ লেখা আমি পড়েছি। এইবার যেটি শেষ বেরিয়েছিল সেটাতেও পড়েছি। একাধিক পত্রিকা বেরোয়, আমি একটির নাম বললাম এমনি যে এর মধ্যেই পড়েছি বলে সেই কথাটি বললাম। এর মানে এই নয় যে শুধু সেটাই বলতে চাইছি। আমি বলতে চাইছি যে থিয়েটার বা নাট্যকর্ম বা নাটক তখনই মানে খুব বড় করে লোকের নজরে পড়ে তখন যখন সেটি অভিনীত হয়। এবং আমিও বিশ্বাস করি যে একটি নাটক তো লেখাই হয় সেটি অভিনীত হবে বলে। ফলত যতক্ষণ না তা অভিনয় হচ্ছে ততক্ষণ আমাদের দেশে নাটক এমনি এমনি পড়বার চল খুব কম। মানে এই শিক্ষাটা বা এই সংস্কৃতিটা তৈরিই প্রায় হয়নি। মানে নাটকের বই কিনে পড়া হচ্ছে, এর একটা কারণ আছে যে এরকম হতে পারে যে নাটক যদি নাই করি তাহলে আর এটাকে পড়ে কি করবো, এরকমও মনে হতে পারে। কিন্তু তবু আমরা বিদেশে কিন্তু দেখেছি যে নাটক পড়া হয়, এমনিই পড়া হয়, হয়তো সেটা নাটক হলো না। তবু আমি বিশ্বাস করি যে নাটক যখন লেখা হয়েছে সেটা মঞ্চ অব্দি গেলেই ভালো, এবং আমি খুব আনন্দিত। আমি বলছি যে হ্যাঁ, সামগ্রিকভাবে কোনো একটা কাল, কোনো একটা সময় হয়তো খুব উৎকৃষ্ট, এবং সেটা দেখবেন খেয়াল করে যে সব দিক থেকেই সেই সময়টা ভীষণ বড় মাপের ছিল। সেটা শুধু নাট্য সাহিত্য না, আপনি যদি এমনি সাহিত্যের খবর রাখেন, দেখেন, আপনি গানের ক্ষেত্রে দেখতে পাবেন, আপনি বাজনার ক্ষেত্রে দেখতে পাবেন, আপনি খেলাধুলোর ক্ষেত্রে দেখতে পাবেন। ফলত সেই সময়ের একটা অদ্ভুত একটা 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 অদ্ভুত অমৃত থাকে, যেটি সেই সময়ের মানুষদের, বড় মাপের মানুষদের ভেতর দিয়ে প্রকাশ পায়। তো আজকের সময়ে দাঁড়িয়ে আজকের মতো করে বেশ কিছু নাট্য রচনা কিন্তু এখনো হচ্ছে,
বেশ কিছু নাট্যকার আছেন, শক্তিমান নাট্যকার আছেন, মানে তারা কিন্তু এখনো নাটক লিখছেন, এবং সেগুলোর মধ্যে অনেকগুলোরই বেশ সাহিত্য গুণ যথেষ্ট উচ্চমানের। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বিদেশের কথা আসলো, আপনার কাছে একটু জানতে চাইবো। মানে আমি একজন ছাত্র হিসেবে, বাংলা সাহিত্য সংস্কৃতি বা ভাষা সাহিত্যের ছাত্র হিসেবে এবং শিক্ষক হিসেবে ছেলে মেয়েদের বলতে গিয়ে, পড়াতে গিয়ে যেটুকু জেনেছি, থিয়েটার আমার খুব পছন্দের বিষয়। আমি ডিওনিসাসের কথা জেনেছি, যেখানে অর্ধেক ছাগল অর্ধেক মানুষের বেশে প্রথম অভিনয়ের প্রচলন থেকে শুরু করে ট্র্যাজেডি কমেডি, সেগুলো পাল্টাতে পাল্টাতে শেক্সপিয়ারীয় ট্র্যাজেডি, ইউরোপীয় ট্র্যাজেডি, এগুলো পাল্টাতে পাল্টাতে গ্রিক ট্র্যাজেডি, এগুলো পাল্টাতে পাল্টাতে আজকের দিন পর্যন্ত এসেছে। আমার যেটা বলার কথা সেটা হচ্ছে, আপনি বিদেশের নাটক সম্পর্কে যথেষ্ট জানেন, আমরা কিছুই জানি না সেভাবে, আমাদের দেখাও হয় না, সুযোগও হয় না, জার্নাল গুলোও সেভাবে আমরা পাই না, বা সেইভাবে আমরা আপডেট থাকতে পারি না। যদি একটু বলেন যে বিদেশের নাট্যচর্চার সাথে আমাদের এখানে নাট্যচর্চার পার্থক্যটা কোথায়, মূলগত পার্থক্য, বা এরকম ভাবেও যদি বলেন ভারতবর্ষের অন্যান্য প্রদেশের সাথে বা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সাথে আমাদের এখানে নাট্যচর্চার মিল অমিল, এইগুলো যদি একটু সংক্ষেপে একটু বলেন, এবং এখানে আরেকটু ভালো কিছু করার কি জায়গা আছে। না, আমি আমি বলি, এই আলোচনাটা, এইটা কি এখানে আমি যথেষ্ট এই সময়ে এই পরিসরে করে উঠতে পারবো? তার কারণ হচ্ছে, নাটকের মানে যদি পারস্পরিক আলোচনা করি আমাদের এখানকার ভূমিতে দাঁড়িয়ে বিদেশের কথা বলি, তাহলে কিন্তু আমার কতগুলো উদাহরণ দিয়ে বলতে হবে। সেই উদাহরণগুলো যখন দেব, সেগুলো রেফারেন্স পয়েন্ট যদি উল্টো দিকে না থাকে, মানে যদি সেগুলো দেখা না থাকে, তার সম্পর্কে সাধারণ স্বাভাবিক জানা না থাকে, তাহলে মুশকিল। না হলে কি হবে, মনে হবে ওদের, আমি যেটা সাধারণভাবে বলতে পারি বা যেটা বলা হয় যে ওখানে খুব বৈভব আছে, পরিকাঠামো আছে, ফলত ওদের প্রকাশ করবার যে ধরন, সেটার মধ্যে অনেক এক্সপেরিমেন্টাল উৎকর্ষ আছে, বা হ্যাঁ, পরীক্ষা নিরীক্ষার যে উৎকর্ষ সেটা আছে। উল্টো দিকে আমরাও এখান দাঁড়িয়ে বলতে পারি, যেহেতু আমাদের তার সীমাবদ্ধতা আছে, তাই সীমাবদ্ধতাকে শৈল্পিক ভাষ্য দিয়ে টপকে যাওয়ার জন্য নানাবিধ পরীক্ষা এবং নিজেদের ভেতরে শক্তিমান হওয়ার, শক্তি তৈরি করার সেই রকম অনুশীলনও আছে, নেই যে তা না। ফলত বাহ। আমরা মানে আমরা 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 দুদিক থেকেই দেখতে পারি। কিন্তু তবু বলবো, আজকে যেহেতু এই এই যে এই প্রযুক্তির এত রমরমার কারণে আমরা সহজেই বিদেশের থিয়েটার দেখতে পাচ্ছি, যেমন বাইরের খেলা দেখতে পাচ্ছি, দেশের খেলার পাশাপাশি বিদেশের থিয়েটারও দেখতে পাচ্ছি। কিন্তু থিয়েটার হচ্ছে এমন একটা মাধ্যম, শিল্পকলা, যা কিন্তু এই যে আপনি আমরা যেভাবে এখন আলাপ আলোচনা করছি, এরম ভাবে থিয়েটারকে দেখানো যায় না। থিয়েটারকে একেবারে সামনাসামনি জ্যান্ত মানুষের কারবার হিসেবে দেখতে হয়। হ্যাঁ, মানে মঞ্চের ওপর যে মানুষ ঘুরে বেড়াচ্ছে, তাকে আমি চাইলে ছুঁয়ে দিতে পারি, বা তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, এবং নিচে যে দর্শক বসে আছেন বা পাশে যে দর্শক বসে আছেন, তার নিঃশ্বাসের শব্দও আমি শুনতে পাচ্ছি। আর এখন তো এই এই নৈকট্যের উপর বাধা নিষেধ এসেছে। ফলত আমি যখনই, সেটা আলাদা কথা, কিন্তু আমি যখনই থিয়েটার নিয়ে আলোচনা করব, তখনই কিন্তু এই থিয়েটারের বা যদি আমি দেখিও, তাতে কি হয়, মানে একটা সিনেমা দেখার মতো অনুভব হয়। মানে যখন আমি টেলিভিশনে বা ডকুমেন্টেশন হিসেবে সেগুলোকে দেখি, তাহলে সেগুলো দেখিয়েও লাভ নেই। এটা কিছু কিছু, এটাই হচ্ছে থিয়েটারের শক্তি, এবং এটাই হচ্ছে থিয়েটারের দুর্বলতা, যে তাকে মানে ওই ধূপের মতন যতক্ষণ সে জ্বলছে, একজন বড় মানুষ বলেছিলেন জলের আলপনা, যতক্ষণ সে আছে তাকে দেখা যাচ্ছে, তারপরে সে নেই। নেই বলেই আমাকে বারবার তার কাছে ফিরে আসতে হবে। মানে ওকে চাইলেই সুইচ টিপে আমি দেখে নিতে পারবো না। আর দেখে নিতে পারবো না বলে ও সুইচের অধীন নয়, হ্যাঁ, ও যন্ত্রের অধীন নয়, ও একটা নির্দিষ্ট প্রকাশ সময়ের অধীন। সেই 6:30 বাজলে ওকে দেখতে পাবেন, এবং সেজন্য আপনাকে যেতে হবে, গিয়ে বসতে হবে, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, ওকে টেনে এনে বাড়িতে ঢুকিয়ে নিতে পারবেন না কিছুতেই। এটাই থিয়েটারের অহংকার। আবার এইখানেই থিয়েটারের দুর্বলতাও বটে, ওই কারণেই থিয়েটার এখন বন্ধ হয়ে আছে। তো ফলত এই পারস্পরিক যে প্রশ্নটা, এই প্রশ্নটা দীর্ঘ প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে একটু বেশি সময় লাগবে, আর একটু উপকরণ লাগবে, আরো কিছু মানে কি বলবো, আহ অন্যভাবে এর প্রকাশটা হবে। আজকে বোধহয় সেই আলোচনার সুযোগ আমরা পাবো না। বেশ, বেশ, আমি এই কারণে এটা বেশ। অন্য আলোচনায় যদি সুযোগ পাই করব, এবং এটা অন্য অন্য অনেকে যারা শুনছেন তাদের সকলের কাছে মনোগ্রাহী নাও হতে পারে, সেই কারণেই আমি এটার থেকে বিরত থাকতে চাইছি। বেশ, বেশ। এবার আবার একটু কবিতার কাছে চলে আসবো। হ্যাঁ, বেশ। তাহলে আমি বরং একটা কাজ করি,
যখন এই অনুষ্ঠানে একবার শুনলাম নির্মলেন্দু গুণ এসেছিলেন, আহ, হ্যাঁ, হ্যাঁ, আহ, শুনলাম। তা হ্যাঁ, নির্মলেন্দু গুণের একটা এসেছিল। ছোট্ট কবিতা পড়ি। উনি এসেছিলেন, আর আমার বেশ। ভীষণ প্রিয় কবি। যদি আর বাংলাদেশের অনেক বন্ধুরা এখানে আছেন, ফলত নির্মলেন্দু গুণের একটি ছোট কবিতা এইটি পড়ছি। নাম দিয়েছি ভালোবাসা, প্রেমের কবিতা। তোমাকে আমি, তোমাকে এমন হঠাৎ ভাবি কেন, তোমাকে আমি জন্ম থেকে চিনি, বাংলাদেশের তুলনামূলক রূপে যদি বা তুমি দেখতে বিদেশিনী। তোমাকে আমি হঠাৎ ভাবি কেন, তুমি আমার বিভুই বিষ্ণুপ্রিয়া, অবাক করা চোখের চাহনিতে তোমাকে আমি চিনেছি ওফেলিয়া। তুমি আমার জীবন ভরে আসা, নদীর মতো মদিরে কল্লোল, চৈত্রে ফোটা কৃষ্ণচূড়ার ফুল। তুমি কি তবু হঠাৎ ভালোবাসা, তোমাকে এমন হঠাৎ ভাবি কেন, তোমাকে আমি জন্ম থেকে চিনি, বাংলাদেশের তুলনামূলক রূপে যদি বা তুমি দেখতে বিদেশিনী। এটি নির্মলেন্দু গুণের একটি প্রেমের কবিতা হিসেবেই আমরা এটিকে ধরবো। কিন্তু যখন প্রেমের কবিতা হলো, সময়ও ফুরিয়ে আসছে, আর কবিতা মানেই আমার কাছে প্রেম, অবশ্যই। হ্যাঁ, সব রকমের, সব দিক থেকে প্রেম। তাই প্রেমের একটা অন্য উপকরণ বা অন্য আহ শক্তি বা অন্য অস্ত্র হচ্ছে, সদর্থে অস্ত্র হচ্ছে কবিতা। তা অরুণ মিত্রের একটা কবিতা পড়বো, ভালোবাসাকে নিয়ে, এই নামে। এটি একটু অন্যরকম কবিতা। কথার পর কথা সাজানো হাজার দুয়ারি, হাওয়ার একগুঁয়ে হামলায় এবার ধসে পড়লো। এখন আমার সামনে রয়েছে একটা ঝড়ঝাপটা দাগা মুখ, আর একটা শরীর যার উপর লড়াইয়ের দেদার আঁচড়। ভালোবাসার মুখ আর শরীর, তাকে আমি একতাল অন্ধকারে বুকের কাছে রেখেছি। এখন আমি শব্দের ঘেরাও থেকে বেরিয়ে এসেছি, কে আর আমাকে থামাতে পারে? এই ভালোবাসাকে বুকে নিয়ে আমি নক্ষত্র লোকে পাড়ি দেব, সেই আলোক সংকেত পাওয়ার জন্যে, সেই হৃদয় বার্তা শোনবার জন্য আমার যেটুকু অপেক্ষা। এতকাল আমি ছন্ন ছাড়া দিনের সঙ্গে পাল্লা দিয়ে ঊর্ধ্বশ্বাস ছিলাম। এবার উধাও গানের ঢেউ জড়িয়ে আমার চলা শুরু, এবং আমার পা ফেলার সঙ্গে সঙ্গে তারা ফুল ঝরার পালা। এই যে শব্দকে সঙ্গী করে একজন মানুষ বেরিয়ে পড়তে চাইছেন, এ এক অনন্য অনুভব, মানে ভাবা যায় না। অনুভব, ঠিক ঠিক। আমার ঠিক আর ঠিক। এই যে, সরি, আপনি কিছু বলছিলেন। অসাধারণ, অসাধারণ। আমাদের সাথে আছেন মিঠু মুখার্জি, আছেন সোনালী দাস সরকার, আছেন তন্ময় হালদার, আহ আছেন জয়া ভৌমিক, আছেন সুস্মিতা সরকার ভট্টাচার্য, বিশিষ্ট আবৃত্তি শিল্পী এবং উপস্থাপিকা, আছেন প্রীতিলেখা রায় ঝাড়খণ্ড থেকে, প্রদীপ কবিরাজ আছেন, বততী ঘোষ আলী আছেন, সুস্মিতা গাঙ্গুলি, উম মৌলিক ব্যানার্জি, শ্যামলী রায়, উনিও থিয়েটার কর্মী এবং আবৃত্তি শিল্পী, চম্পা চক্রবর্তী আছেন, শুভঙ্কর ভট্টাচার্য আছেন, শিমুল পারভিন আছেন, অচেনা মণ্ডল আছেন, আহ আরো অনেক অনেক গুণী মানুষ শুনছেন, রিঙ্কু চ্যাটার্জি আছেন, পারভিন জাহানারা আছেন, সোমা আইচ আছেন, ভাস্বতী বোস আছেন। বেশ, সকলকে ভালোবাসা, শুভেচ্ছা। আমরা একদম শেষ পর্বে চলে এসেছি, আর মিনিট সাতেক আমাদের সময় আছে। এই মিনিট সাতেক সময়ের মধ্যে আমরা ছোট্ট ছোট্ট দুটো প্রশ্ন, একটা কবিতা, একটা সংলাপ, এই চারটি জিনিস আপনার কাছে চাই। দুটো প্রশ্নের বেশ। একটা প্রশ্ন করছি। আপনার আপনার কাছে আহ আপনার অনুপ্রেরণা হিসেবে কোন মানুষকে আপনি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ভরসা করে এসেছেন সারা জীবন ভর? কোনো একজন মানুষকে নয়, আমি সত্যি কথাই বলছি। আমি যখনই আমার বাবার কথা বলবো, যে আমার বাবা আমার এক অর্থে প্রেরণা বা আদর্শ, সঙ্গে সঙ্গে আমার শিক্ষকের কথা মনে পড়ে যায়, আর পিছন থেকে আমার মা আলতো হাসে। আবার তারও একটু তফাতে থেকে আমি এই নাটকের জগতে এসে পড়েছিলাম যখন, তখন যিনি আমার শিক্ষক হয়েছিলেন তিনি আঙুল নাড়িয়ে আমাকে কিছু একটা বোঝাতে চান। আর তারও পরে আমার সঙ্গী হয়ে যে ছেলেটি অনেক দিন অভিনয় করছে,
অথচ তাকে কোনো অনুষ্ঠানে, এইরকম অনুষ্ঠানে ডাকা হয় না। তারপরেও সে আমার সঙ্গে অভিনয় করে চলে। আমি তাকে দেখতে পাই গলির মোড়ে দাঁড়িয়ে আছে, সেও আমার প্রেরণা। তো আমি কি করে স্যালুট, বলবো যে স্যালুট আপনাকে। আপনি যে আপনার সহশিল্পীর প্রতি এই সম্মান রাখলেন, এটা আমাদের শিক্ষণীয়। আপনার এই কথাটা আমি সারা জীবন মনে রাখবো। এবং যারা দেখছেন ফলত আপনাদেরকেও বলবো, এটা অদ্ভুত শিক্ষণীয় কথা বললেন দেবশঙ্কর হালদার। হ্যাঁ। আমি আমি শুধু একটা কথাই বলতে পারি, তবু এই সকলের মাথায় আমাদের যিনি আছেন তার কথা আজকে একবারও বলা হচ্ছে না। মানে নানান ভাবে তো আমরা তার কাছে যাই, তাকে কখনো আঘাত করি, তাকে কখনো জড়িয়ে ধরি। ফলত তিনি আছেন, তিনি রবীন্দ্রনাথ। তো এই রবীন্দ্রনাথ সম্পর্কে একটি কবিতা, একাধিক কবিতা লিখেছিলেন আল মাহমুদ। আবার আল মাহমুদের কাছে ফিরে যাব, তারই একটি কবিতা শোনা। পুনর্জন্ম নেই আর, অথচ পেকে উঠেছে বাংলা ভাষা আরো একজন রবীন্দ্রনাথের জন্য এই ঢাকায়। রক্ত, ক্লেদ, বোমা ও মৃত্যুর অরণ্যের মধ্যে রবীন্দ্রনাথ যেমন চেয়েছিলেন তেমন বৃক্ষ হয়ে জন্মান আবার। সবাই চায় একজন রবীন্দ্রনাথ, কারণ তারুণ্যের ভাষা যেহেতু প্রায় গাধার ডাকের মতো হয়ে উঠে হাট বাজার ভরিয়ে তুলেছে, তখন রবীন্দ্রনাথ ছাড়া কে কোমলতার সঞ্চার করবে? অথচ আমাদের হৃদয় এত ছোট, এত ছোট আমরা। সাদা দাড়িওয়ালা, আলখাল্লা পরা, উপমহাদেশ ছাপিয়ে ওঠা কোনো বিশাল কবি পুরুষকে হজম করতে পারবো না। আমরা বনসাই করা অশ্বত্থ গাছের মতো ছোট বট গাছ চাই, যা বহন করা যায়, সাজিয়ে রাখা যায়, কিন্তু বাজাতে গেলেই বিপদ। কারণ সুরের প্রশ্ন উঠলেও রবীন্দ্রনাথ সমুদ্র নিয়ে আমাদের ডুবিয়ে দিতে চান। আমরা সব ছোটখাটো বিষয় চাই, সংক্ষিপ্ত। আমরা কবিত্বের ইলশে গুড়ি বৃষ্টি চাই, কিন্তু ঘূর্ণিঝড় চাই না। প্রবল মৌসুমী হাওয়ায় তোলপাড় চাই না। সুন্দরবন দেখলে ডরাই আর গুনগুন করে গাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এটি আল মাহমুদের কবিতা। অদ্ভুত। পূবালী ধর বলছেন এই জন্য দেবশঙ্কর হালদার অনন্য ব্যতিক্রমী। হ্যাঁ, এটা আপনি আপনার সহশিল্পী সম্পর্কে আপনার ভালোবাসার যে সংবেদ এনেছিলেন সেই প্রসঙ্গেই বলেছেন। বর্ণালী বিশ্বাস দেখছেন, রিঙ্কু চ্যাটার্জি, সুস্মিতা সরকার ভট্টাচার্য, স্নিগ্ধা হালদার, পূবালী ধর, প্রীতিলেখা রায়, চন্দন খান, ব্রততী রায়, রাখি বসাক, অসীম ভট্টাচার্য বলছেন এই সেইটুকু মাত্র। হ্যাঁ, আমারও এরকম মনে হচ্ছে। এরকম ঘন্টার পর ঘন্টা চলে যেতেও যদি খুব ভালো হতো, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। আমরা একদম শেষ পর্বে এসেছি। যদি একটা নাটকের সংলাপ, আপনার ভাষায় নাটক আর কবিতা বেশ সমার্থক হয়ে ওঠে, যদি একটা নাটকের সংলাপ। বেশ এই যে যে আমি এইরকম ভাবেই দেখছি যে এই যে একটু সময় পেরিয়ে গেল, আমরা সবাই খানিকটা বয়স্ক হলাম, একটু হলেও হলাম। আমরা সবাই কিন্তু আগের মতো নেই অভিজ্ঞতায়, বয়সে। বয়সে কয়েক মিনিট তো পেরিয়ে গেলাম, প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেলাম। আর পেরিয়ে গেলাম মানেই অনেকে বলেন নাকি আমরা অভিজ্ঞ হলাম, আবার কেউ কেউ বলেন না না, তুমি তোমার যোগ্যতা হারালে। আর নটের ক্ষেত্রে এটা খুব খুব জরুরি। বলে দেহপট শনে নট সকলই হারায়। তো ফলত ওই যে নটের কথা বলেছিলাম, যিনি একসময় খুব চাঁদ সদাগর সাজতেন, মানে কেন্দ্রীয় চরিত্র সাজতেন, আজকে নানান কারণে তিনি বাতিল হয়ে গেছেন। ফলত আজকে তাকে অনেক এমন চরিত্রে অভিনয়ের ডাক আসছে যে চরিত্র তিনি কোনোদিন করবেন বলেও ভাবেননি। মানে তার সেই মহত্বকে ছোট করা হচ্ছে। তো সেই জায়গা থেকে একজন নট আক্ষেপ করছেন, হে কাল মহাকাল, কত বলি রেখা এঁকেছ এ তাবৎ কাল, যে আমাকে স্বচ্ছন্দে বিদূষক মানায়। তুমি যখন এই অন্ধ নটের হাত ধরে ভিক্ষে করাও, তখন তোমার মুখ কি অনেক কৌতুকে হাসে। কিন্তু আমি যে হাসি দেখি না, আমাকে যে সূচিবিদ্ধ বেদনায় নীল করে দেয়, তখন আসরের মাঝখানে আমার মুখ বিকৃত হলে হাততালি বেজে ওঠে সার্থকতার উদ্ভাসে। কিন্তু আমি রক্তাক্ত ক্লান্ত ইচ্ছা মৃত্যু চাই। হে কাল মহাকাল, কত বলি রেখা এঁকেছ এ তাবৎ কাল, যে আমাকে স্বচ্ছন্দে বিদূষক মানায়। এটি একটি আক্ষেপের সংলাপ। হ্যাঁ, এইটা অদ্ভুত, নটের।
অদ্ভুত। একদম শেষ প্রশ্ন আপনার কাছে আজকে। আহ নতুন ছেলেমেয়েরা, আমরা যারা আছি, যারা কম বয়স্ক, যারা সাহিত্য সংস্কৃতি চর্চায় এসেছি, আমাদের জন্য, আমাদের থেকেও কম বয়সী যারা, যারা আরো নতুন, আরো নবীন, আরো তরুণ, তাদের জন্য নতুন করে যদি আপনার কিছু বলার থাকে, যারা নাটক করতে আসবে, গান গাইতে আসবে, কবিতা বলতে আসবে, কবিতা লিখতে আসবে, এই নতুন ছেলে মেয়েদেরকে আপনার কিছু বলার কথা। মানে আমি তাদেরকে এই কথাই কি বলবো আমি জানি না, নতুনদের কিছু বলবার মতো যোগ্যতা আমার আছে কিনা তাও জানি না। তবু বলছি, এটা বিনয় নয়, এটা এই শুধু যেটা বলতে পারি সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বিশেষ, কোনো সংগঠন, কোনো আহ, সার্থক কি বলবো শিল্পকলা যা দিতে পারে তার চেয়েও বেশি দিতে পারে শিক্ষা। শিক্ষা মানে এই শিক্ষার পথ ধরে হাঁটাতে পারে একমাত্র জীবন। আপনার চারপাশে যে জীবন যাত্রা চলছে, যে জীবনের গতি চলছে, যে জীবনের প্রবাহ চলছে, আপনি তার থেকে বিমুখ হয়ে কোনো শিল্প সম্ভোগ, কোনো চর্চায় মেতে থাকবেন না। যদি মেতে উঠতেই হয় তাহলে ওটার যেমন চলছে চলুক, তার চেয়ে বেশি করে মাতুন এই আশেপাশের যে জীবন আপনার খালি কর্মশালায় আপনাকে নিয়োজিত রাখতে চাইছে, সেই কর্মশালায় যোগ যোগ দিন। অর্থাৎ আমি বলছি, এই প্রতিটি খুঁটিনাটি জীবনের বিষয়ে নিজেকে তার সঙ্গে যুক্ত করুন। ওর থেকে যত বিয়োগ রাখবেন, বিযুক্ত করবেন, তত শিখতে দেরি হয়ে যাবে। আমার তেমন খানিক দেরি হয়েছে বলে আমি বুঝতে পেরেছি। ফলত আমি আপনাকে বলবো, আপনাদের বলবো যে জীবনের দিকে ফিরে যান, জীবনের সঙ্গে থাকুন, মানে জীবনের প্রবাহর সঙ্গে, এই জীবনের প্রতিটি খুঁটিনাটির সঙ্গে, আজকের এই পরিস্থিতিটার সঙ্গে, কালকের কি হবে তার চেয়েও বড় কথা আজকের এই মুহূর্তটার সঙ্গে। আর সেই জন্য কবির ভাষা ধার করে শেষে ওই শব্দগুলোই বলবো, জানবেন মুহূর্তেরা মুহূর্তের কাছে ঋণী। তাই এই মুহূর্তের কাছে ঋণী থাকুন, এর সঙ্গে থাকুন। আজকে আমাদের সাথে ছিলেন দেবশঙ্কর হালদার। আপনাকে অনেক প্রণতি, অনেক শুভেচ্ছা। বাংলা কবিতা করণের পক্ষ থেকে আমি কেন্দ্রীয় সভাপতি অনুপ কুশল আপনার কাছে কৃতজ্ঞ। যারা এই অনুষ্ঠান এতক্ষণ দেখেছেন, শুনেছেন, আমাদের উপভোগ করেছেন, আজকের অনুষ্ঠান সময় দিয়েছেন, সকলের প্রতি প্রণতি এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আরো একবার প্রণাম জানাচ্ছি দেবশঙ্কর হালদারকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায়। দেবেশ চট্টোপাধ্যায়, আগামীকাল ঠিক রাত 9টা।